আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরশাদ ভাই, একটা জিনিস খেয়াল করেছেন, কয়েকটা জিনিস আমি বলছি। আপনি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই, আপনার সর্বশেষ একটা স্ট্যাটাস আমি দেখলাম, পোস্টে আমি দেখলাম যে আপনি ডক্টর ইউনূসের উপর এতদিন পরে হলেও, শুরুতে একটা প্রত্যাশা ছিল ওনাকে নিয়ে, মাঝখানে কিছুদিন হতাশা ছিল, এখন দেখলাম যে আবার আপনি ওনার উপর আস্থা রাখতে চাচ্ছেন, যখন উনি নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে উনি বলেছেন যে আগামী সরকারের সঙ্গে কোনো ফর্মে উনি থাকছেন না। তো এই যে আশাবাদ ওনার উপর আপনার, এটা কি আমাদের আগামী নির্বাচন নিয়ে আমরাও আশাবাদী হতে পারবো তাহলে? ধন্যবাদ আপনাকে। না, ওই এটা আপনার অনুষ্ঠানে এবং কথা বলি যে সাংবাদিকদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাকে সন্দেহবাদী। তবে মাঝে মাঝে মনে হয় যে না, অন্তত কিছু কাউকে কিছু বেনিফিট অফ ডাউট দেওয়া। ইউনূস সাহেব এ পর্যন্ত গত 1 বছরে যে সমস্ত কার্যকলাপ করেছেন, উনি তো কথা বলেন না দেশের দেশের মানুষের সাথে বা দেশের সাংবাদিক দেশে কথা বলেন, বা বিদেশিদের যদি দেখা করতে আসে তাদের সাথে কথা বলেন। তো এই সমস্ত তার কথাবার্তা কার্যকলাপে আমার উনি দায়িত্ব নেওয়ার পর মাস 2 পর থেকে আমার মনে হয়েছিল যে তার কথাবার্তার সঙ্গে তার কাজের মিল নেই, এবং তখন থেকে আমার সন্দেহ দানা বাঁধতে থাকে তার আসল মোটিভটা কি জন্য আসছে। তো কালকে আমি যেটা লিখেছি যে এই প্রথমবারের মতো উনি দেখলাম যে একদম কোনো ইফ বা বাট যদি কিন্তু এগুলো না বলে বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং আমি আগামী সরকারে কোনোভাবেই সম্পৃক্ত হব না। তো এটা মানে পজিটিভ একটা ঘটনা আমি বলবো, এবং সে কারণে আমি কিছুটা আশাবাদী। তারপরেও আমি বলি যে বিভিন্ন আলামত যা দেখতে পাচ্ছি, বিশেষ করে ওনার সৃষ্টি করা যে জাতীয় নাগরিক পার্টি এবং ওনার পদপুষ্ট ইসলামী দল, বিশেষ করে জামাত ইসলামীরা, তারা কিন্তু এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে আমরা এই ধরনের নির্বাচন আমাদের কাছে তো তার পরিপ্রেক্ষিতে মনে হয় যে উনি কি করতে পারেন। আর এখানে আরেকটা কথা বলি যে এই বর্তমান যে নির্বাচন কমিশন বা সরকার, এরা, আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে যে এরা সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে। কেন পারবে না? তার কারণ বর্তমান যে সরকার প্রধান, তিনি নিজে তো নিরপেক্ষ না। নিরপেক্ষ না এই জন্য বলছি যে তিনি যদি নিরপেক্ষ হতেন তাহলে তুমি ময়দানে একটা নতুন দল নামাইলেন কেন ছাত্রদের? ফলে স্বাভাবিকভাবে তার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন আসছে। তো এখন আপনি ধরেন মাঠ পর্যায়ে যারা ইলেকশনটা সুপারভাইজ করবে বা কন্ডাক্ট করবে, এরা তো সবাই মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এরা সবাই সরকারের অধীনে। যদিও নির্বাচন কমিশন, আমরা জানি যে নির্বাচনের সময় 3 মাস আগে তাদের সমস্ত ট্রান্সফার পোস্টিং হবে, এগুলো সব নির্বাচন, বাট স্টিল আমাদের দেশের কালচারে যেহেতু সরকার জোরালো ভূমিকা থাকে বা তার দিকেই মানুষ তাকিয়ে থাকে। তো এখন তারা যদি জানে বা যদি না জানে যে এনসিপি বা জামাত ইসলামী এরা সরকারের পদপুষ্ট, ফলে তাদেরকে যদি মাঠ পর্যায়ে নির্বাচনের দিন বা আগে তাদের যদি বিশেষ সুযোগ সুবিধা দেয়, তবে আমি তাতে আশ্চর্য হব। এবং সেখানে কিন্তু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, খুবই স্বাভাবিক। আমি যে কথাটা একটু আগে বললাম যে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এটাও সৃষ্টি করা ইউনূস সাহেবের নিজেই। তারপর উনি তো নিরপেক্ষ। উনি যদি নিরপেক্ষ হতেন তাহলে তো উনি নতুন মানে মাঠে নতুন দল নামাতেন না, বা এখন যে জামাত ইসলামের সমর্থন, তারা
সরকারে আছে বা তাদের দেখবেন সর্বজায়গায় তাদের লোক। তো সেই ক্ষেত্রে আমি অন্তত সাংবাদিক হিসেবে আমি অন্তত এটাকে খুব একটা পজিটিভলি আমি নিতে পারছি না, ততক্ষণ আমি মাঠ পর্যায়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা। আরেকটা আলোচিত বিষয় গত কয়েকদিন ধরে মানে মানুষের মুখে মুখে চলছিল, সেটা হলো পাকিস্তানের সফররত যে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইসাক দার। তো উনি এখানে এসে অনেকের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে দেখা করেছেন। আমি বুঝতেই পারলাম না একজন পররাষ্ট্রমন্ত্রী সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করলেন এমন ভাবে কেন, এবং আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও দেখলাম ওনার সঙ্গে বেশ দেখা করলেন, মানে এটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে। যাই হোক, তারপর উনি আবার যাওয়ার প্রেস কনফারেন্সে সাংবাদিকদেরকে বললেন যে আমাদের সঙ্গে যে সমস্ত অমীমাংসিত ইস্যু ছিল এগুলো নাকি দুইবার সমাধান হয়ে গেছে। তো এই দুইবার কি সমাধান আপনিও মনে করেন আসলে হয়েছে? এটা প্রশ্নই আসে না। যদি সমাধান হবে তাহলে এত কথার তো দরকার ছিল। কেমন? তো এক নম্বর কথা হলো যে তাদেরকে আনকন্ডিশনাল অ্যাপোলজি অর্থাৎ নিঃশর্ত ক্ষমা চাওয়া, এটা মানে পরিষ্কার ভাবে এখনো পর্যন্ত আমি অন্তত গত 50-53 বছরে শুনিনি। এখন উনি যে রেফারেন্সটা দিচ্ছেন যে এটা তো 74 সিমলা চুক্তি, মানে ভুট্টো সাহেব বলেছেন একবার যে তারপরে পারভেজ মোশাররফ বলেছেন যে আমরা যদি 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 কথাটা আমরা যদি এরকম মানে কিছু করে থাকি তার জন্য। তো যদি তো এখানে কোনো প্রশ্ন নাই, এখানে অসংখ্য মানুষ নিহত হয়েছে পাকিস্তানি আর্মির দ্বারা বা পাকিস্তানি যারা পুলিশে যারা ছিল তারা। এগুলো তো আমাদের চোখের সামনে দেখা, আমরা তো বাচ্চাদের, আমরা তো তখন কলেজে সব আমরা নিজেই দেখেছি। তো এখন উনি বলছেন যে যদি যদি এরকম হয়ে থাকে, তো এখানে যদি তো কোনো প্রশ্ন নেই, ব্যাপারটা খুবই পরিষ্কার। এবং আর দুটো যে বড় জিনিস ছিল আমাদের অমীমাংসিত, একটা হলো এখানে যারা আটকে পড়া পাকিস্তানি মানে বিহারি দ্বারা জি, আর হলো আমাদের সম্পদ ভাগাভাগি। তো সে বিহারিদের নিয়ে এত টালবাহানা করলো গত ইয়ে, এবং আলটিমেটলি এখনো সেই সময় আমি আরো 2.5 লক্ষ যে জেনেভা ক্যাম্প থাকা, তারপরে বিভিন্ন জায়গায়, এবং আমি এই ইস্যুটা নিয়ে অনেক লেখা দেখেছি অনেকবার। তো তারপরেও একবার তো নওয়াজ শরীফের সময় সমস্ত কিছু প্লেন টেলেন রেডি হলো, সবকিছু হলো, একদম তারা চলে যাবে, আমরা তো সব এয়ারপোর্টে গেলাম যে অবাক, তার কিছুক্ষণ আগে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে। আর এটা মনে হয় কেন জানেন করে, প্রথম কথা হলো যে গরিবদের কোনো জায়গা নেই, গরিবদেরকেও মানে গলা জড়িয়ে ধরে যে ভাই তুমি আমার বন্ধু, যতই ধর্মের কথা বলতে আর যাই এই ও নিল না। আর অ্যাসেট ভাগাভাগির কথা আমরা তো আজ পর্যন্ত শুনি নাই যে এটা নিয়ে তারা কোনো কংক্রিট কোনো প্রপোজাল দিচ্ছে যে ঠিক আছে, তো এই স্বাধীনতা যুদ্ধের সময় তোমাদের এই জিনিস পাওনা ছিল, যেমন পিআইএস প্লেন, তারপরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এগুলো অনেক কিছু ছিল। তো এগুলো নিয়ে তো কোনো সুনির্দিষ্ট কোনো কিছু আজ পর্যন্ত কোনো প্রস্তাব পাকিস্তানের কাছ থেকে আসেনি। আর এই প্রসঙ্গে আরেকটা বলি, আপনি নিশ্চয়ই দেখছেন এখন গত 3 দিন থেকে কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটা অংশীজনের সংলাপ আছে। এটাও আমার কাছে একটা মানে সব লোক দেখানো জিনিস মনে হচ্ছে। ওখানে দেখবেন 5 তারা হোটেলে কিছু লোকজনকে ডাকছে দুধটাইওয়ালা, ওখানে তাদের সমস্যা সমাধান করে দিচ্ছে, প্রধান উপদেষ্টা দিয়ে ওখানে ভাষণও দিলেন, 7 দফা দিলেন, এগুলো সবই পূরণ হবে। কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা হয় না একই কারণ, ওই গরিব রোহিঙ্গারা তো 1 নম্বর মুসলমান, 2 নম্বর গরিব, তো ওদের জন্য কে কাম। আর এখানকার মূল যে প্লেয়ার এই সংকটে সেটা হলো মিয়ানমার, তারা ওখান থেকে। তো এখন আপনি যদি মিয়ানমারের কোন প্রতিনিধিত্ব সেখানে না থাকে, তো সেখানে অংশীজনের সংলাপ কিভাবে সাকসেসফুল? এই সমস্ত মানে মূল সমস্যাগুলোর থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আর দেখেন কোটি কোটি টাকা খরচা করে, এবং এটার কোন রকম কোন জবাবদিহিতা নাই। আর একজন সাংবাদিকও এগুলা নিয়ে লেখেন না যে আচ্ছা আমরা যে কনফারেন্স গুলো করতেছি টাকা আসছে কে টাকা। আর একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের মানে কি বলে সমস্যা যতদিন জিয়ে রাখা যায়
ততদিন কিছু কিছু লোকের ভাগ্য খুব খুলে যায়। যেমন এর মধ্যে জাতিসংঘ আছে, এনজিওরা আছে, হ্যাঁ। তারপরে এরা করে কি, ওই এদেরকে খাওয়ানো করানোর কথা বলে $6-7 হাজার করে বেতন নেয় মাসে মাসে। এবং আমি নিজে এটা একটা উদাহরণ দিই আপনাকে। 1991 সালে যখন রোহিঙ্গারা আসতেছিল, তখন কক্সবাজার ইসলাম কাবার করতে, তখন ওই বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে অনেক ফেরত দিছিল সেই। তারপরেও কিছু ছিল, তারা বলছিল যে আমরা নিয়ে নেবো, পরে তো যাই হোক। তো ওইখানে আমি ইউএনএইচসিআর এর এক লোকের সাথে আমার কথা বলি, সম্ভবত মানে ওয়েস্টার্ন ইউরোপের, আমার মনে নেই ঠিক এক্স্যাক্টলি কোন দেশে। তারে আমি জিজ্ঞেস করলাম যে সমস্যা তো সমাধান হয়ে যাচ্ছে, তুমি এখন বললো যে সমস্যার সমাধান হয়ে গেলে তো আমাদের মুশকিল, এখন আমার তো আর চাকরি থাকবে। তা আমি বললাম বলে কি, হ্যাঁ। তো এইটা হচ্ছে ব্যাপার, যে যতদিন সমস্যা থাকবে ততদিন এদের চাকরি বাকরি থাকবে, সুযোগ সুবিধা থাকবে, $1,000 বেতন। এবং এই কারণে দেখেন, এই যে ইউএনএইচসিআর এর যে প্রতিষ্ঠা, এটা কিন্তু এদের যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে রিফিউজি হলো, এদের কিন্তু ম্যান্ডেট ছিল মাত্র 8 মাসে। 8 মাস তারা থাকবে। আর আজকে 80 বছর হয়েছে, কেউ যায়নি। ইউএনএইচসিআর ঠিকই আছে, দিন দিন বাড়তেছে, রিফিউজি বাড়তেছে, বুঝলেন? তো এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে এখানে একটা মানে বেনিফিশিয়ারির সংখ্যা অনেক। এই জন্য এরা কি করে, আবার লোকাল এনজিও আছে, ব্র্যাক আছে, এরাও চায় যে এই সমস্ত সমস্যা থাকুক, তাইলে আমরা কিছু করে গেতে পারি, তাই হচ্ছে। আচ্ছা, আমি সর্বশেষ যে প্রসঙ্গটা আনছি সেটা হলো, এক কথায় মব কালচার, মব ভায়োলেন্স। এটা দেখেন, আমরা এর সাম্প্রতিক যে কয়েকটা নমুনা দেখলাম। ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির একজন সিনিয়র লিডার, বিএনপির একজন কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আরো দেখলাম, আবার উল্টো দিকেও দেখলাম যে আমাদের উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম, তাকেও কিন্তু নিউ ইয়র্কে একটা দৌড়ানি দেওয়া হলো। তো এই যে বিষয়গুলো, এই যে দৌড়ানি, বিদেশের মাটিতে দৌড়ানি এবং দেশের মধ্যে এগুলো ঘটা, এগুলো তো বিভিন্ন মিডিয়াতে আসে। তো এই যে মানে আইনের বাইরে, সবই তো আইনের বাইরে হচ্ছে। তো এই ঘটনাগুলো কি আমাদের দেশের মানুষের মানে আচরণ নিয়ে, মানে মানে সুস্থ লোকজন যারা আছে তারা কি একটু অন্যভাবে তাকায় না আমাদের দিকে, যে আমরা এমন কেন? এগুলো কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? এটা তো মূল কারণ হলো সরকার। সরকার যদি নিরপেক্ষ না হয়, সরকার যদি এগুলোকে প্রশ্রয় দেয়, তাহলে এই জিনিসটা আপনি থামাবেন কিভাবে? সরকার যখন এই মব কালচার শুরু হলো, এখানে বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে আসে, পিটায় মেরে ফেলে, তারপরে তখন সরকারের মুখপাত্র বলছে যে এরা তো প্রেশার গ্রুপ। আপনি চিন্তা করেন তাদেরকে কিভাবে লেজিটিমাইজ করতেছে জিনিসটা। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। মানে যদি সত্যিকার অর্থে সরকার মানে মানুষের সেফটি বা সিকিউরিটির কথা চিন্তা করে, তাহলে তো প্রথম থেকেই এগুলোকে খুব শক্ত হাতে দমন করা উচিত ছিল। তাহলে মানুষ, এরা ভয় পেত এবং তারা চিন্তা করতো যে না, আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না, আইনের বাইরে কোনো কাজ করলে আমাকে শাস্তি পেতে হবে। তো যেহেতু আইনের শাসন নাই, কেমন আইনের শাসন নাই কেন, মানে ইউনূস সাহেব নিজেই তো আইনের শাসনে বিশ্বাস করে না। তার যে কার্যকলাপ গুলো দেখে, উনি এক্সিকিউটিভ অর্ডারের সমস্ত ওনার মামলা প্রত্যাহার করে নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন গ্রামীণ ব্যাংকের, কোনো জবাবদিহিতা নেই। তো মানুষ যখন এগুলো দেখে, তখন চিন্তা করে যে সঙ্গত আমি আইন মানবো কেন। মানে আর আবারও বলি আমি, এই যে তার যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার ব্যাপারে একটা পরকীয়ার ঘটনায়, একটা খুন এবং আত্মহত্যার ঘটনা, খুব মর্মান্তিক ঘটনা 2001 সালে, এবং পত্রপত্রিকায় আসছে, তখন তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। সত্য মিথ্যা জানি না, কিন্তু প্রথম কথা হলো এই জিনিসটা যখন আপনি জানতে পারলেন প্রধান উপদেষ্টা, তখন তো আপনার উচিত, ইমিডিয়েটলি উচিত ছিল তাকে সরিয়ে দেওয়া, যে ঠিক আছে আগে এই জিনিসটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি তোমার কোনো সম্পৃক্ততা না থাকে তোমাকে আমরা আবার ফেরত। কিন্তু আপনি আইনের শাসনের তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছেন। তাতে মানুষের মনে কি এই মানে প্রশ্ন জায়গা আছে যে আপনি যদি ক্ষমতাবান হন বা ক্ষমতাধর হন, আপনার জন্য কোনো আইন নেই। আইন সব এই গরিব মানুষের জন্য, যাদের কোনো ক্ষমতা নেই তাদের আইন। তো আপনি যদি নিজের কার্যকলাপে এটা প্রমাণ করেন যে আইন আমরা মানি না, যেহেতু আমাদের ক্ষমতা আছে, তো অন্যান্য মানুষ আইন মানবে কেন? তো মব কালচার তো সেখান থেকেই শুরু হবে। তো মব কালচারে যারা, সবচেয়ে বড় কথা, আপনি যদি এটাকে লেজিটিমাইজ করেন,
যদি বৈধতা দেন যে না এগুলো তো প্রেশার, সরকার থেকে যখন এই কথা বলা হয় তো তার পরিণতি কি হবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এই যে মাহফুজ আলম বলেন, ফজলুর রহমান বলেন, রুমিন ফারহানা বলেন, তো কেউ তো নিরাপদ না। এখন কার কার দরজার সামনে যে যে তারা মানে উপস্থিত হবে, আপনার দরজার সামনে এসে যেতে পারে, আমার দরজার সামনে এসে যেহেতু আমরা তাদের ভাষায় ক্রিটিক্যাল কথা, কিন্তু আমরা তো সব ফ্যাক্ট বেস কথা বলি, আমরা তো ভুয়া কথা বলছি, যেটা যে ঘটনা ঘটেছে তারপর সেটা বেসিসেই। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রে মাহফুজ আলমের সঙ্গে যে আচরণটা করা হলো, যদি দেশে আওয়ামী লীগকে আপনি ঠিকঠাক মতো কথা বলতে দিতেন, আওয়ামী লীগ যদি রাজনীতিটা করতে পারতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এখন যদি আপনি একটা দলকে কথাই বলতে না দেন, কোনো মানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেন, তখন তার নেতিবাচক প্রতিক্রিয়া এরকম ভাবে হতে থাকবে। এই মতামতের সঙ্গে কি আপনি একমত? 100 বার একমত। তার কারণটা কি? ধরেন আওয়ামী লীগ বা হাসিনা কি করেছে সেটা তো আমরা সবাই দেখেছি গত 16 বছর। তাদের তো দাঁড়ানোরই কথা না, তাই না? কিন্তু এই সরকারের কার্যকলাপ যখন মানুষ 1 বছরের মধ্যে যা দেখতেছে, তখন অনেকে মানে আওয়ামী লীগের প্রশ্নটা আসছে কেন, এটা তো আসারই কথা। তো এখন আপনি হ্যাঁ যারা অপরাধ করেছে তাদেরকে আপনি অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু সেই শাস্তির বেলাও আমরা দেখতে পাচ্ছি না তেমন কিছু, খালি বই ট্রায়াল হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু মানে মানুষের মনে যে আস্থা জাগাবে যে না এরা অপরাধ করেছে এদেরকে জেলে। আচ্ছা আপনি আরেকটা কথা বলি, যাদের টাকা পয়সা আছে আওয়ামী লীগের দোসর, মানে নাম করা দোসর, যেমন হামিম গ্রুপের আজাদ আজাদ সাহেব, বসুন্ধরা গ্রুপের মালিকরা, হ্যাঁ, এরা তো প্রকাশ্যে তখন হাসিনার পক্ষে কথা বলছে, আর প্রকাশ্যে বলছে এইসব জঙ্গি টঙ্গি সব মানে শেষ করে দেওয়ার দরকার নেই আমরা এগুলো, কিন্তু আপনি তাদেরকে কোনো কিচ্ছু বলতেছেন না, তাদেরকে তারা কোনো অ্যারেস্ট হয় না, তাদের কোনো কিছু, তাদের কোনো ক্ষতি হয় না, তারা এবং তারা কিসের খুনের আসামি, ধর্ষণ মামলার আসামি, টাকা অর্থ পাচার মামলার আসামি, ব্যাংক লুটের আসামি, যত রকম মানে ঋণ খেলার সবকিছু আছে, এবং দুদকের মামলা আছে তাদের, তাদের কিচ্ছু আপনি করেন না। তো তখন মানুষের মনে হয় না যে আরে তো এটা তো হাসিনাকেও এরা এইভাবে তোষামত করে থেকে গেছে এবং ভালোই আছে, তো এখন এই সরকারকেও তারা একই রকম করতেছে। এখন আগে একবার কি শুনতাম যে এই বসুন্ধরারা তারপরে এরা সব গণভবনে যে টাকা পয়সা দিয়ে আসে তারপরে ঠিক হয়ে যায়। তো এখন যদি মানুষ মনে করে বা বলে যে এখন তো যমুনাতে যে ওই টাকা পয়সা দিয়ে আসতেছে সব ঠিক হয়ে, তাহলে তো আপনি তাদেরকে দোষ দিতে পারবেন। তারা চোখের সামনে যে আপনি আইনটা হবে সবার জন্য সমান, আইনের প্রয়োগ যদি সিলেক্টিভ হয় তাহলে তো মানুষের সন্দেহ হয়। তো এখন আপনি আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, তো যার ফলে যেটা হচ্ছে বাইরে এখন বাংলাদেশিরা তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো আপনি যখনই বিদেশে যাবেন কিংবা আপনার প্রতিষ্ঠানে এই ধরনের ফেস করবে, এটা তো কোনো কিছু করার নেই। জি, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জনাব আরশাদ মাহমুদের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।